মাঝে মধ্যে মাঝরাত্রিরে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হবে, এটা অতি স্বাভাবিক ব্যাপার। বিয়ের প্রথম 2 বছর তো বাদ, সে তো একটানা পিকনিক। তারপর যদি একটি দুটি সন্তান জন্মায় তখন স্ত্রী তাদের নিয়ে ব্যস্ত থাকে কয়েক বছর। বাচ্চারা এই পৃথিবীতে জবরদখল করতে আসে, তাদের দাবিও থাকে অনেক রকম। ইংরেজিতে দাম্পত্য জীবনের 7 year itch বলে একটা কথা আছে, তা নিয়ে একটা চমৎকার ফিল্মও হয়েছিল, রূপসী মোহিনী, মেরিলিন মনরোকে নিয়ে। বাংলায় যাকে বলা যায় 1 দশকের গাঁট, সেটা পেরোলে স্বামী স্ত্রীর জীবনটা হয়ে যায় নদীর মতো। কখনো প্রবল বর্ষায় খরস্রোতা, আবার কখনো শীতকালের শীর্ণ নিরুত্তাপ চেহারা। কখনো ঝগড়া হয় না, সব সময় স্বামী আর স্ত্রীর হাসি হাসি মুখ, পরস্পরের মন জোগানো কথা ইত্যাদি ইত্যাদি। সেই জীবন খুবই কৃত্রিম আর সন্দেহজনক। ঝগড়া তো হবেই, তবে ওই ঝগড়া অন্যরকম। বেশিরভাগ ঝগড়াতেই আগুন থাকে না, আলেয়ার মতো হঠাৎ দপ করে জ্বলে ওঠে, আবার সকাল হতে না হতেই মিলিয়ে যায়। আগুন জ্বলা ঝগড়ায় অনেক সংসার পুড়ে যায়, তবে এই গল্প তাদের নিয়ে নয়। শুরু হচ্ছে এক কম্বলের নিচে, রচনায় সুনীল গঙ্গোপাধ্যায়। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন পুরোটা। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। ওয়েডনেসডে শুধুমাত্র মেডিকেল এজেন্ট ময়টি চ্যানেলে। অরূপ আর বিশাখার মধ্যে মাঝে মাঝে ওই আলেয়া ঝগড়া হয়, সব সময় নিজেদের বাড়িতেই। অন্য কোথাও বেড়াতে গেলে তারা একটু সামলে সামলে থাকে, বিশেষত কোথাও বন্ধু বান্ধবের কাছে অতিথি হয়ে থাকলে বড়জোর একটু আধটু কথা কাটাকাটি পর্যন্ত চলতে পারে। তাছাড়া একেবারে আদর্শ দম্পতির ছবি। তবুও একবার একটু বেশি ঝগড়াই হয়ে গেল। তার আগে একটা পটভূমিকা দেওয়া দরকার। তো অরূপের বন্ধু অগ্নিভ থাকে শিলচরে, ঠিক শহরে নয়, ওই অদূরের চা বাগানে। অনেকবার সে আমন্ত্রণ জানিয়েছে, ঠিক সুযোগ হয়ে ওঠেনি। এবারে অরূপের অফিসের কাজে মণিপুর যেতেই হলো, সুতরাং অতিরিক্ত কয়েকটা দিন বন্ধুর সঙ্গে কাটিয়ে আসা যেতেই পারে। বিশাখা কলেজে পড়ায়, তারও এখন ছুটি। ওদের ছেলে পড়ে নরেন্দ্রপুরে, সে হস্টেলে থাকবে। অগ্নিভ চা বাগানের ম্যানেজার, তার অতি চমৎকার বাংলো, 2-3খানা গাড়ি সে ব্যবহার করতে পারে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও দারুণ। অগ্নিভ স্ত্রী রীতার স্বভাবটাই হাসি খুশি, খুব ভালো গানও গায়। সুতরাং 4 জন মিলে বেড়ানো, আড্ডা, খাদ্য পানীয় সদ্ব্যবহারেই ছুটির দিনটা কেটে যাওয়ার কথা। এর মধ্যে তো ঝগড়াঝাটির প্রশ্নই ওঠে না। তবে এক রাত্রে দরজা বন্ধ ঘরের মধ্যে দপ করে জ্বলে উঠল আলেয়া। এই আলেয়াতে বেশ আঁচও আছে, তবে ঝগড়ার উপলক্ষ একটি কম্বল। দ্বিতীয় দিনে অগ্নিভ কাছাকাছি চা বাগানের কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছিল সন্ধ্যাবেলা। আরো 3টি দম্পতি, সবাই উচ্চশিক্ষিত, উচ্চ চাকুরে এবং উচ্চ বংশের মানুষ। কাবাব এবং মাছ ভাজা সহযোগে প্রিমিয়াম স্কচ, চিতাবাঘ শিকারের গল্প, আসলে লেপার্ড। গান ও হাসি ঠাট্টায় কেটে গেল কয়েকটা ঘন্টা, তারপর ডিনার। সব জায়গাতে এরকমই হয়ে থাকে। অগ্নিভ আর রীতার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু শওকত আর রোশেনারা। চেহারার দিক থেকে অন্তত এমন মানানসই স্বামী স্ত্রী খুব কমই দেখা যায়। শওকত যেমন সুপুরুষ, রোশেনারা তেমনই রূপসী, যেন সিনেমার নারী পুরুষ। বস্তুত চলচ্চিত্রের নায়ক নায়িকা না হয়ে ওরা দুজন কেন যে চা বাগানে নিঃসরঙ্গ জীবন কাটাচ্ছে তা বোঝা বেশ শক্ত। রোশেনারা বসেছিল অরূপের পাশে। কেউ পাশে বসলে তার সঙ্গে একটু বেশি কথা বলা হয়ে যায়, আবার খানিকটা অস্বস্তিও বোধ করছিল অরূপ। এখন তিলোত্তমার মতো এক নারী তার সঙ্গে বেশি বেশি গল্প করছে, এতে অন্য পুরুষদের হিংসা হচ্ছে না তো? বিশাখা কিছু মনে করছে? অরূপ তো ইচ্ছে করে রোশনার পাশে বসেনি। এমন সুন্দরী মেয়ে পাশে বসলে উঠে যাওয়াটাও তো চরম অভদ্রতা।
শওকত ঘুরে ঘুরে গল্প করছে সকলের সঙ্গে। বিশাখার সঙ্গেও কি নিয়ে যেন একটা আলোচনা করলো খানিকক্ষণ। অরূপ এক জায়গাতেই বসে থাকে, সেইটাই তার স্বভাব। রোশনারা একবার উঠে গেল, কি যেন একটা কাজের কথা বলল রীতার সঙ্গে, আবার ফিরে এলো অরূপের পাশে। অনেক চেয়ার ও সোফা তো খালি রয়েছে, রোশনারা তো অন্য কারোর পাশেও বসলেও বসতে পারতো। তবু কেন সে আগের জায়গাটা ফিরে এলো তা অরূপ কি করে জানবে? মেয়েটি কিন্তু তার রূপের জন্য একটুও গর্বের ভাব নেই, ন্যাকামিও নেই, যৌন ইঙ্গিত ছড়ায় না, সোজাসুজি চোখের দিকে তাকিয়ে সহজভাবে কথা বলে। রোশনারা গানও জানে। একটি নজরুল গীতি গাইতে গাইতে সে কথা ভুলে গিয়েছিল মাঝপথে। অরূপের আবার অনেক গান মুখস্থ থাকে। বিশাখা যখন গান গায় অনেক সময় অরূপ কথা জুগিয়ে দেয়। সেই অভ্যেসে রোশনারার কাবেরী নদী জলে কে গো এই গানটির দ্বিতীয় স্তবকের বাণী ধরিয়ে দিল। তখন অন্যরা বললেন, আপনিও গান না ওর সঙ্গে। রোশনারাও মিনতি করলো চোখের ইঙ্গিতে। দুজনে শেষ করলো গানটা, ডুয়েট। অরূপ রোশনারার সঙ্গে সুর মিলিয়েছে, গলা মিলিয়েছে, কিন্তু সে একবারও রোশনারার হাতও স্পর্শ করেনি। কিছুটা মদ্যপানের পর অন্য মেয়েদের একটু গা ছুঁয়ে কথা বলার ঝোঁক থাকে পুরুষদের। অরূপ কিন্তু নিজেকে সামলে রেখেছে। মাঝে মাঝে তার চোখাচোখি হচ্ছিল বিশাখার সঙ্গে। বিশাখা অবশ্য কোনো রকম রাগের ভাব দেখায়নি। অরূপের মনে হলো তার বউ এখনো বেশ সুন্দর আছে। ডিনারের পর বিদায় নেবার পালাতেও বেশ কিছুটা সময় কেটে যায়। গাড়িতে ওঠার আগেও থেকে যায় গল্পের রেশ। সবাই দাঁড়িয়েছে বাইরের চাতালে। এখানে উজ্জ্বল আলো থাকলেও একটু দূরেই মিশমিশে অন্ধকার। বেশ শীত পড়েছে। দূরে ডাকছে একটা রাত পাখি। অতিথিরা চলে যাবার পরেই বিশাখা বলল, আমার খুব ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। অরূপ আর অগ্নিব একটুখানি ক্যানিয়েক নিয়ে আরো কিছু বসলো খানিকক্ষণ। অরূপের চোখ ঘুমে ঢলে এলো একটু আগে। ওদের শুতে দেওয়া হয়েছে ডান দিকের একটি কোণের ঘরে। সেই ঘরটি খুবই প্রশস্ত। সংলগ্ন বাথরুমটি বড় বৈঠকখানার মতো। জানলা খুললেই দেখা যায় বাগান, দূরে পাহাড়ের পটভূমিকা। পাহাড়ের চূড়ায় একটা মন্দিরে আলো জ্বলে। ঘরের মধ্যে একটা আবছা নীল আলো জ্বলছে। কম্বলে মুখ ঢেকে শুয়ে আছে বিশাখা, সম্ভবত ঘুমন্ত। পা টিপে টিপে এসে শব্দ না করে পোশাক বদলে ফেললো অরূপ। বাথরুম ঘুরে এসে শুয়ে পড়ল। কলকাতায় ঘুমের আগে কিছু না কিছু একটা বই পড়ার অভ্যেস আছে, কিন্তু এখানে বিছানার পাশে আলো নেই। রাতও হয়েছে অনেক। রাত পাখির ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল অরূপ। কতক্ষণ পর কে জানে কিসের একটা শব্দে ঘুম ভেঙে গেল অরূপের। কেউ কি কাঁদছে? কোনো নারীর আর্তবিলাপ, নাকি এটা স্বপ্ন? চোখ মিলে দেখলো বিছানার অন্য পাশে হাঁটুতে থুতনি দিয়ে বসে আছে বিশাখা। ফুপিয়ে ফুপিয়ে আপন মনে কি যেন একটা বলছে। ব্যস্ত হয়ে অরূপ জিজ্ঞেস করলো, কি হয়েছে মনি, পেট ব্যথা করছে? বিশাখা কোনো উত্তর দিল না। অরূপ গড়িয়ে কাছে এসে বিশাখার একটা হাত ধরে আন্তরিক উদ্বেগের সঙ্গে বলল, কি হয়েছে, কিছু কষ্ট হচ্ছে? হাত ছাড়িয়ে নিয়ে এবার তীব্র গলায় বিশাখা বলল, তা যাই হোক না, তাতে তোমার কি এসে যায়? আমি মরে গেলেও তো তুমি খুশি হবে। অরূপ একটা দীর্ঘশ্বাস গোপন করলো। প্রত্যেকবার ঝগড়ার সূত্রপাত ঠিক এইভাবেই হয়। বিশাখা নিশ্চিত জানে যে এই কথাগুলো অরূপের বুকে বিষের তীরের মতো বিঁধবে। যে মানুষ দোষ করে না সেই দোষের অভিযোগ করলে সবচেয়ে বেশি আহত হয়। বিশাখার মৃত্যু হলে কেন যে খুশি হবে অরূপ, সে কি এতটাই খারাপ লোক? বিশাখার বিরুদ্ধে তো তার কেমন কোনো অভিযোগও নেই। বিশাখাকে সে এখনো ভালোবাসে, হয়তো বা নতুন প্রেমিকার মতো নয়, কিন্তু স্ত্রী হিসেবে, তার সন্তানের জননী হিসেবে, কিংবা আবার তার জীবন সঙ্গিনী হিসেবে। অরূপ আহত হলেও সংযত গলায় বলল, মরে যাবে কেন? কি অসুবিধা হচ্ছে সেটা বলো। বিশাখা বলল, তোমার জানার দরকার নেই। তুমি মদ খেয়ে মাতাল হবে, তারপর ভস ভস করে ঘুমাবে। তাই ঘুমাও। এইটাও একটা বিষের তীর।
অরূপ নিয়মিত মদ্যপান করে বটে, কিন্তু বিশাখা ছাড়া তাকে আর কেউ মাতাল বলে না। সবাই বলে অরূপকে কখনো বেচাল হতে দেখা যায় না। তাতে অরূপ বেশ গর্ববোধ করে। মাতাল শব্দটি সে অপছন্দ করে। এক একদিন হয়তো মাত্রা একটু বেশি হয়ে যায়, শরীর হয়তো কিছুটা দোলে, কথা বলে উচ্চকণ্ঠে, কিন্তু কারোর সঙ্গে অভদ্র ব্যবহার সে করে না। নিজের পায়ে দাঁড়াবার শক্তিও হারায় না, গালমন্দও করে না, মিজাজ হয় ফুরফুরে। তারপর তো সকলেই ঘুমায়, সে ভোস ভোস করে ঘুমায়। কে যে নিঃশব্দে ঘুমায় তা কে জানে। অরূপের নাক ডাকা সম্পর্কে বিশাখা কখনো তেমন অভিযোগ জানায়নি। আজকাল বিশাখাও পিচ পিচ করে নাক ডাকে। ঘুম না এলে অরূপ তা শুনতে পায়, কিন্তু একবারও সে সেই কথা বলেনি বিশাখাকে। অরূপ বলল, আমি মোটেই মাতাল হইনি। তুমি তো আজও দিব্যি জিন খাচ্ছিলে দেখলাম, 2 বার না 3 বার নিলে। বিশাখার কণ্ঠস্বরে অনেকটা ঝাল মিশিয়ে বলল, তুমি তো দেখছিলে তাই না? আমার দিকে দেখার সময় ছিল তো? তুমি তো একজন সুন্দরীকে নিয়ে মত্ত ছিলে। অরূপের মনে মনে এই আশঙ্কাই ছিল। রোশেনারা সে কেন অরূপের পাশে বসেছিল সারাক্ষণ, তার জন্য তো অরূপ দায়ী নয়। সে তো সেই মহিলাকে ডাকেনি, টানাটানিও করেনি। এইবার একটু ঝাঁজ এসে গেল অরূপের গলায়। সে বলল, মত্ত হয়েছিলাম মানে? একজন পাশে বসলে কি কথা বলবো না নাকি? বিশাখা বলল, শুধু কথা, চোখ সরাতেই পাচ্ছিলে না তো। তারপর ওই হিন্দি সিনেমার নায়কের মতো কি সুন্দর মাঝপথে গান জুড়লে। এরপর কথার পিঠে গরম গরম কথা, চাপা গলায় ঝগড়া। একসময় অরূপ আবার বিশাখার হাত ধরে বলল, এত রাত্রিরে এইসব কথা বলে কোনো লাভ আছে কি? শুধু শুধু ঘুম নষ্ট। ও শুয়ে পড়ো, কাল সকালে কথা হবে। বিশাখা বলল, তুমি ঘুমোচ্ছিলে তো ঘুমো না বাপু, কে বারণ করেছে? আমি তো একটু ঘুমোতে পারিনি এতক্ষণ। তুমি ওই নেশার ঝোঁকে কম্বলটা টেনে নিচ্ছিলে বারবার। উফ, আমার ইচ্ছে করছে এক্ষুনি কোথাও চলে যাই। এইরকম বিছানায় কেউ শোয় নাকি? শীতে কাঁপছি। কাল সকাল হলে আমি কলকাতা ফিরে যাব। তুমি থাকো এখানে, তোমার ওই সুন্দরী মেয়ে আর তাদের নিয়ে বেশ ফষ্টি নষ্টি করো। আমি এখন দেখতে খারাপ হয়ে গেছি কিনা তাই। অরূপ বলল, বনি প্লিজ প্লিজ, তুমি মোটেই দেখতে খারাপ হওনি, আমি আগের মতোই তোমাকে ভালোবাসি। বিশাখা বলল, বাজে কথা বলো না তো। সব পুরুষটাই স্বার্থপর। কম্বল টেনে নিয়ে নিজে ঘুমাচ্ছে, কার স্বপ্ন দেখছে, এদিকে আমি। আসল সমস্যাটা কি তাহলে কম্বল নিয়ে? এই কম্বলটা খুবই অভিনব। খাটটাই মস্ত বড়, অন্তত 3-4 জন শুতে পারে। 4খানা মাথার বালিশ, 2খানা পাশ বালিশ, কিন্তু কম্বল কেবলমাত্র একটি। এত বড় কম্বল প্রায় দেখাই যায় না, এবং মখমলের কভার, ভেতরে যে উল আছে তা বোঝাই যায় না। ভারী নরম আর আরামের। এই কম্বলের নিচে অন্তত 4 জন শুতে পারে। চা বাগানের বাংলো এ নিশ্চয়ই আরো অনেক কম্বল আছে, কিন্তু স্বামী স্ত্রীর জন্য যে এই একটি মাত্র কম্বল দেওয়া হয়েছে তা নিশ্চয়ই এই কম্বলটার বৈশিষ্ট্যের জন্য। মধ্যরাত্রির বিবাদ এক সময় থেমে যাবেই। স্বামী আর স্ত্রী দুদিকে ফিরে শোবে, এক সময় ঘুমিয়েও পড়বে। কিন্তু অরূপের ঘুম আসছে না। মাতাল হবার অভিযোগ তাকে কষ্ট দিয়েছে। একটি সুন্দরী মেয়েকে নিয়ে মেতে উঠে নিজের স্ত্রীকে অবহেলা করার অভিযোগ সে মানতে পারেনি। অবশ্য এরকম অভিযোগ সে আগেও কয়েকবার শুনেছে প্রকারান্তে। সবচেয়ে বেশি আঘাত সে পেয়েছে স্বার্থপরতার কথা শুনে। সে স্বার্থপর। স্ত্রীকে শীতের কষ্ট দিয়ে সে একা কম্বল উপভোগ করছে। অরূপের মতন পুরুষেরা নিজের স্ত্রীর কাছেও শিবলরস থাকতে চায়, নিজে কম্বল গায়ে না জড়িয়ে দিতে চায় বিশাখাকে। এক একজন পুরুষের শোয়াটা বেশ অদ্ভুত ধরনের হয়। ঘুমের মধ্যে তারা সারা বিছানা ঘুরে বেড়ায়, পাশের লোকের গায়ে পা তুলে দেয়। বিয়ের আগে অরূপের এই দোষ খুবই ছিল। এখন অবশ্য শুধরে গেছে। বিশাখা কখনো অরূপের শোয়া নিয়ে দোষ দেয়নি, কিন্তু কম্বল টেনে নেওয়া। কলকাতায় দুজনের জন্য আলাদা কম্বল থাকে। বিয়ের পর প্রথম দিকে দুজনের আলাদা কম্বল ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করে। ইদানিং দুজনে যখন শুতে যায়, মাঝে মাঝে শরীর নিয়ে মত্ততার পর ঘুমোয় আলাদা আলাদা কম্বলে। শরীর সুখের পর ঘুমের সুখ আরো বেশি, আবার আলাদা কম্বলে ঘুমের সুখ অবধারিত।
ইদানিং শরীর নিয়ে মত্ততা রাত্রি ক্রমশ কমছে, বাড়ছে ঘুমের সুখের ব্যাকুলতা। ঘুম বিঘ্নিত হলেই বিশাখার খুবই মেজাজ খারাপ হয়ে যায়। হয়তো সব মেয়েরই হয়। এখন বিশাখার জন্য 2/3 কম্বল ছেড়ে দেওয়া হয়েছে। ঝগড়ার পর বিজয়িনী হয়ে ঘুমিয়ে পড়েছে বিশাখা। শুধু জেগে থেকে ছটফট করছে অরূপ। তবে এ জাগরণ অন্যরকম। আমরা সবসময় ভাবি সারা রাত ঘুম আসছে না, আসলে পুরোপুরি জাগ্রত থাকার বদলে এ এক ধরনের আধো ঘুম। পাতলা পাতলা স্বপ্নের মধ্যেই কেটে যায় সময়। অরূপও আধা জাগ্রত অবস্থার মধ্যে অনবরত ভেবে যেতে থাকলো একটাই কথা, সে স্বার্থপর। সে বিশাখার কাছ থেকে এত বড় কম্বলের অনেকটা কেড়ে নিয়ে নিজে ঘুমিয়েছে। বিশাখার অভিযোগ হয়তো পুরোপুরি মিথ্যে নয়। সে কি অন্য দিনের তুলনায় আজ বেশি মদ্যপান করে ফেলেছে? রূপসী রসিনারা তার পাশে ছিল বলেই তার শরীর বেশি চনমনে হয়ে গিয়েছিল। এত বড় কম্বল তবু ঘুমের ঘরে সে বিশাখার গা থেকে টেনে নিয়েছিল অনেকখানি। হতেও তো পারে। আধো ঘুমের মধ্যে অনুতপ্ত বোধ করলো অরূপ। বিশাখাকে তার আরো ভালোবাসতে ইচ্ছে হলো, কিন্তু এরকম ঝগড়ার পর হঠাৎ ভালোবাসার কথা ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। মনে হয় যেন মন জোগানো কথা। হঠাৎ একটা যুক্তি মাথায় এসে গেল অরূপের। হতে পারে সে আজ একটু বেশি মদ্যপান করে ফেলেছে। হতে পারে নেশাগ্রস্ত ঘুমের ঘরে সে বিশাখার গা থেকে কম্বল টেনে নিয়েছে। কিন্তু তার তো একটা সহজ সমাধানও ছিল। বিশাখা কেন তার দিকে সরে এলো না? বিশাখা যদি তাকে জড়িয়ে ধরতো তবে তাদের দুজনের জন্য তো প্রচুর কম্বল থাকতো। এলো না কেন বিশাখা? সে তো বিশাখার শত্রু নয়। শীত করলে বিশাখা তাকে জড়িয়ে ধরবে না কেন? তবে এক্ষুনি বিশাখাকে জাগিয়ে এই যুক্তিটা কি শোনানো যায়? কি উত্তর দেবে সে? কিন্তু বিশাখা এখন দিব্যি ঘুমোচ্ছে। এখন তাকে জাগাবার প্রশ্নই ওঠে না। অরূপের আধো ঘুমের স্বপ্নটা ক্রমশ অন্যরূপ দেখতে লাগলো। সে দেখলো একটা বিশাল কম্বল, শত শত মাইল লম্বা, আর তার নিচে অনেক মানুষ। এরা কারা? এরা সারা দেশের মানুষ এক কম্বলের নিচে শুয়ে আছে। কখনো কম্বলটা সরে গেলে সবাই কাছাকাছি এসে জড়াজড়ি করছে, হাসছে। গোর্খাল্যান্ড, কামতাপুরী, সুন্দরবনের মানুষ। কম্বলটা একদিক থেকে অন্যদিকে বেশি সরে গেলে সবাই হাসাহাসি করে ঠিক করে নিচ্ছে। শেষ রাতের স্বপ্ন তো হঠাৎ থেমে যায় না, চলতেই থাকে। যারা এরকম স্বপ্ন দেখে তারা জানে যে অন্য মনস্ক হয়ে ঘুমাবার চেষ্টা করলেও স্বপ্নটা চলতেই থাকে। অরূপ দেখতে লাগলো সারা আকাশ জুড়ে উড়ছে একটা কম্বল। রং বদলাচ্ছে, তবু প্রধানত নীল রঙের। তারপর অরূপ দেখলো সারা পৃথিবী জুড়ে রয়েছে একটা নীল রঙের কম্বল। আকাশের বদলে সেই কম্বলের নিচে পৃথিবীর সব মানুষ। আকাশের সেই কম্বল নিয়ে টানাটানি চলছে। আবার ঠিকঠাক করে নিয়ে খলখল করে হাসছে সব মানুষ। কালো, সাদা, খয়েরি রঙের মানুষ। ঝগড়া হচ্ছে, আবার মিটেও যাচ্ছে। মানুষ কাছাকাছি এলেই ঝগড়া মিটে যায়। দূরত্বই যত গন্ডগোলের মূল। আধো ঘুমন্ত অরূপের ঠোঁটে ফুটে উঠেছে হাসি। সে কি পৃথিবীর কি একটা দারুণ সমাধান করে ফেলেছে আজ। আকাশটাকে সমগ্র মনুষ্য জাতির একটা কম্বল বলে ধরে নিলেই তো হয়। তাহলে আর কখনো ঝগড়া হবে না। সকালে যখন অরূপের ঘুম ভাঙলো তখনও বিশাখা ঘুমন্ত। নিজের অজ্ঞাতে এসে জড়িয়ে ধরেছে অরূপকে। শরীরে শরীর, বুকে বুক, আর অত বড় কম্বলটা পড়ে আছে খাটের নিচে। এভরিথিং ওয়েডনেসডে শুধুমাত্র মেডিটেল এজেন্ট ময়টি চ্যানেলে।